গোধূলি বেলা। পশ্চিমাকাশে হলদেটে বর্ণের সূর্য লাল বর্ণ ধারণ করেছে। পূর্ব দিকে সূর্যটা একটু একটু করে হেলে পড়েছে পশ্চিম দিকে। সূর্যের জ্যোতি ফুরিয়ে চারদিকে অন্ধকারের আভাস জানান দিচ্ছে। এই মুহূর্তে একটা রেস্টুরেন্টে বসে আছে সাগর, নেহাল, গালিব, ফিদান। আলাপ চলছে বিভিন্ন বিষয় নিয়ে। গালিব আর নেহাল মূলত কথা বলছে সেদিনের সেই ছেলেটির ব্যাপারে, যে ছেলের সাথে সাগরের ধস্তাধস্তি হয়েছিল রেস্টুরেন্টে। তাদের কথা আগামাথা বুঝতে না পেরে ফিদান তার নিজ ভাষায় বলল, I come to Bangladesh to explore the country, but nothing went as planned. I didn't even get to properly talk to the person I come to see. I don't have any time left. I have to go back to London. The vacation is over. ফিদানের বলা বাক্যে সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ফিদানের দিকে। সাগরের চাহনি দেখে ফিদান কিছুটা সংশয়ে পড়ে যায়। বেচারা বুঝতে পারে না হুটহাট সাগর এভাবে তাকায় কেন। সাগরের দৃষ্টি লক্ষ্য করে গালিব বলে, হইছে ভাই, ছেলেটাকে চোখে গিলে খাওয়া বন্ধ কর। স্বাভাবিক কথাই বলেছে সে। দেশটাও তো ঘুরতে পারেনি, তুই এক প্রকার আটকে রেখেছিস ওকে। গালিবের বলা বাক্য শ্রবণ হতেই বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে সাগর। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, এই বাস্টার্ডকে দেশে আসতে বলেছে কে? বাস্টার্ড? ফিদান সাথে সাথেই উচ্চারণ করলো বাক্যটা। ভ্রু কুঁচকে বুঝতে চাইল তিন বন্ধুর হাবভাব। গালিটা আসলে কাকে দিল এটাই বোঝার ব্যাপার এখন। এনিথিং রং? নো। গালিব তো ঠিক কথাই বলল। তুই ওকে একদিনের জন্য হলেও নিজের বাসায় নিয়ে যা। ফিদানকে সবটা বুঝিয়ে বল। যদিও আমাদের যা বলার আমরা তাই বলেছি, সে এখন আর আগের মতো ওরকম বিহেভ করবে না আশা করছি। আজকে রাতে সবাই ব্যাক করবে। আমি চাচ্ছিলাম কাল পরশু ওকে আমাদের বাসায় নিয়ে যাই, সবার সাথে পরিচিত হোক, একটু সময় কাটাক, খাওয়া দাওয়া করুক। তারপর তোরা ওকে নিয়ে 3 দিনের ট্রিপে কক্সবাজার যাবি। সেখানটা ভালো করে ঘুরিয়ে এনে দেশ ছাড়া করবি। আর ওকে দেশ ছাড়া করার সম্পূর্ণ দায়িত্ব গালিবের। সাগরের গাম্ভীর্যপূর্ণ কথায় এবার কিছুটা নড়েচড়ে বসে গালিব। ফাঁকা ঢোক গিলে বলে, আমার ওপর এই দায়িত্ব দিচ্ছিস কেন? ও থাকতে তো আমার কোনো প্রবলেম হচ্ছে না, বরং তোর প্রবলেম হচ্ছে। তুই ওকে পাঠাবে ওকে। এবার সাগর রাগী দৃষ্টিতে তাকায় গালিবের দিকে। গালিব তা দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে গা ঝাড়া দিয়ে বসে। দুজনের নিশ্চুপ যুদ্ধ দেখে নেহাল হতাশ গলায় শুধায়, তোদের কাউকেই ওকে দেশ ছাড়া করতে হবে না। ওর ছুটি প্রায় শেষ, ও নিজেই তখন চলে যাবে। আর সাগর, তোর প্ল্যান একদম ঠিক আছে, এভাবেই এগোনো উচিত। তারপর সবাই মিলে ফিদানকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বলে দেয়। তুহিনুজ্জামানের বাড়িতে ছোটনের রিসিপশনের প্রোগ্রামের আয়োজন দুপুরেই করা হয়েছে। যেহেতু গ্রামাঞ্চল তাই রাতে প্রথম প্রহরে ভূঁইয়া বাড়ির সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় বিকেল 5টার দিকে। ছোটন তার বউকে নিয়ে চলে গেল শ্বশুর বাড়িতে। নিয়ম অনুযায়ী 2 রাত 3 দিন থেকে ফিরে আসবে। ভূঁইয়া বাড়ির সকলেই যে যার মতো গোছগাছ করতে ব্যস্ত। সেদিক দিয়ে সাদাফ আর রাফিদের কোনো প্যারা নেই। তারা যা এনেছিল তা তারা হারানোর ভয়ে সঙ্গে সঙ্গেই ব্যাগে ঢুকিয়ে রাখত। 2 ভাই 2 চেয়ার নিয়ে বসে আছে। দুজনের দৃষ্টি মোবাইলের দিকে। তবে রাফিদ একটু পরপর মিটিমিটি করে হাসছে, কখনো বা ঠোঁট কামড়ে মুচকে হাসছে, চোখে মুখে লাজুক আভা। সামনে বসে সাদাফ সবটাই সন্দিহান দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। ইদানিং রাফিদের মধ্যে যে বেশ পরিবর্তন এসেছে তা বেশ ভালো করেই বুঝতে পেরেছে। বাসায় থেকে যতটা না বুঝেছে, এই গাজীপুরে এসে রাদীপের সাথে এই কয়দিন থেকে খুব ভালোই বুঝতে পেরেছে। চারদিকে কেমন প্রেম প্রেম গন্ধ। সাদাফ আর কৌতূহল দমিয়ে রাখতে পারল না। কি ভাই, কি দেখছো এভাবে? আবার হাসছো? লক্ষণ তো তোমার ভালো ঠেকছে না। রাফিদ শুনল না সাদাফের কথা। সে এমনভাবে মোবাইল নিয়ে পড়ে আছে, মনে হচ্ছে এদিক সেদিক সেকেন্ডের জন্য তাকালেও বুঝি বিশাল কিছু মিস হয়ে যাবে। সাদাফ এবার হাত বাড়িয়ে রাফিদের বাহুতে হালকা করে ধাক্কা দিল। কি কি দেখছো এভাবে? রাফিদ চোখ তুলে তাকায় সাদাফের দিকে। কিছু একটা বলতে যাবে,
ঠিক সেই সময় আরিশা সেখানে মিতা আর রুহিকে নিয়ে হাজির হয়। সাদাফ অবশ্য আরিশাকে লক্ষ্য করেনি। আরিশা খুব উৎসুক হয়ে বলে, এই সাদু, তুই কি আমাদের গাড়িতে যাবি না? আরিশার কণ্ঠস্বর কর্ণকুহর হলেও সাদাফ চোখ তুলে চায়নি। আগের মতোই রাফিদের দিকে তাকিয়ে আছে। রাফিদ তাকিয়ে আছে আরিশার দিকে। আরিশা একদম সঠিক সময়েই এসেছে। এখন হয়তো সাদাফ টপিকটা ভুলে যাবে। রাফিদ সাদাফের চোখে স্পষ্ট সন্দেহ দেখছে। সাদাফকে চুপ থাকতে দেখে আরিশা আবার বলল, আসার সময় তো আমাদের গাড়ি দিয়ে এসেছিস, যাওয়ার সময় যাবি না? ওই গাড়িতে জায়গা হবে? সাদাফ উত্তর করল না, বসা থেকে দাঁড়িয়ে গেল তৎক্ষণাৎ। তারপর ব্যস্ততা দেখিয়ে রাফিদের উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি বসো, আমি একটা আসছি, আমার একটা কাজ আছে। রাফিদ মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সাদাফ আর এক মুহূর্তও দাঁড়ায় না সেখানে। আরিশা সাদাফের এই নীরবতা মেনে নিতে পারছে না। এভাবে ইগনোর করার মানেটাও সে বুঝতে পারছে না। আগে পরে ঝগড়া হয়েছে, কখনো এমন করেনি। ব্যথিত হৃদয়ে রাফিদকে বলল, ভাইয়া, সাদাফ আমার সাথে এমন করছে কেন? রাফিদও গা ছাড়া ভাব নিয়ে বলে, কই কেমন করলো? এই যে কথা বললো না আরিশার সাথে, আমি লক্ষ্য করছি সাদাফ আরিশাকে ইগনোর করছে, আর আপনি সাদাফের সাথে থেকেও তা দেখতে বা বুঝতে পাননি। অদ্ভুত। আরিশার সাথে দাঁড়ানো রুহি রাফিদের উদ্দেশ্যে বলল কথাগুলো। রাফিদ ভ্রুকুসকে ভাবলেশীনভাবে তাকালো রুহির দিকে। বাহ, অনেক কিছু বোঝার ক্ষমতা আছে দেখছি আপনার। তা কি কি বুঝতে পারলেন? কথাটা বলেই রাফিদ তার দুই হাত ভাঁজ করে রাখল বুকে। চোখ মুখে ব্যাপক কৌতূহল তার। রাফিদের এমন আচরণে কিছুটা থতমত খেয়ে গেল রুহি। আরিশা আর কোনো কথা বাড়ালো না। রুহিকে সঙ্গে নিয়েই জায়গা ত্যাগ করল তৎক্ষণাৎ। সন্ধ্যা থেকেই উষা আজকে মহাব্যস্ত। বাড়ির সকলে ফিরবে আজকে। সবার জন্য রান্নাবান্নার দায়িত্বটা উষার কাঁধে। অবশ্য উষার এগুলো করতে ভীষণ ভালো লাগে। এক একটা করে সব আইটেম রান্না করা শেষ প্রায়। উষার কাজে সাহায্য করছিল লিজা বেগম। লিজা বেগমের সাহায্যে উষার রান্না প্রায় অর্ধেক শেষ। কলিং বেলের শব্দে লিজা বেগম কিচেন থেকে বেরিয়ে আসে। এই সময় সাগরের ফেরার কথা। আর এক দণ্ডও দেরি না করে দরজাটা খুলে দিলেন লিজা বেগম। ব্যস্ত পায়ে ঘরের ভিতরে প্রবেশ করলো সাগর। পরপর গম্ভীর কণ্ঠে জানতে চায়, উষা কোথায়? উষ্মা তো রান্নাঘরে আছে, কিছু লাগবো বাপজান? লাগলে কও আমারে। থাক, আমি যাচ্ছি ওর কাছে। তুমি বরং সবার রুমগুলো একটু গুছিয়ে এসো। উষ্মাই সব কইরা ফেলছে। তবু একবার ঝাড়ু দিয়ে এসো। এবার আর প্রত্যুত্তর করল না লিজা বেগম। বুঝলেন সাগর উষার সাথে একা একা কথা বলতে চাইছে। দ্বিরুক্তি না করে মুচকি হেসে চলে গেল লিজা বেগম। সাগর দ্রুত পায়ে কিচেনের দিকে এগিয়ে যায়। সেই সকালে বেরিয়েছে সে। সারাদিন একটিবারের জন্যও মেয়েটার খোঁজ নেয়নি। বুকটা কেমন আনচান আনচান করছে। উষা কাজে ব্যস্ত। সাগর গিয়ে কিচেনের দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। কাজে ব্যস্ত পটু উষার দিকে নজর স্থির রাখে। এক পর্যায়ে সাগর মনে মনে চিন্তা করে, আজকে যদি তাদের মধ্যে কোনো ঝামেলা না থাকতো তাহলে হয়তো এখন খুব সহজেই সাগর উষার পিছন থেকে যে জড়িয়ে ধরতে পারত। দীর্ঘ শ্বাস ফেলে সাগর এগিয়ে যায় উষার দিকে। উষার খুব নিকটে দাঁড়িয়ে নমনীয় কণ্ঠে বলে, লেখাপড়া বাদ দিয়ে এসব করছিস? পরীক্ষার আর কয়দিন বাকি? অনলাইনে অর্ডার করে দিলে হতো না? হঠাৎ করে পরিচিত পুরুষের কণ্ঠস্বরে চমকে পিছনে তাকায় উষা। সাগর ভাইকে তার নিকটে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় কিছুটা, তবে নিজেকে স্বাভাবিক রেখেই উত্তর করে, পড়ালেখায় অসুবিধা হবে না, আর আমি থাকতে অনলাইনে অর্ডার করবে কেন? হয়েছে পাকনামি, অনেক করেছিস। রান্না শেষ নাকি? শেষ। আপনাকে খাবার দেবো নাকি সবাই এলে সবার সাথেই খাবেন? উষার করা প্রশ্নে সাগর কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে। তারপর নিজের স্বভাবসুলভ গম্ভীর ভঙ্গিতেই বলে, সবাই আসুক, তখনই খাবো। এখন যা কাজ বাকি আছে তা খালাকে বুঝিয়ে দিয়ে তুই আমার জন্য এক কাপ কফি আর ফ্রিজ থেকে ওয়াটার পট নিয়ে আমার রুমে আয়। 10 মিনিটের মধ্যে আসবি বলে দিলাম। উষা মনে মনে ভেঙচি কাটে। খুব ভাব দেখানো হচ্ছে ব্যাটার।
ঠিক আছে, আপনি যান। সাগর বেরিয়ে গেল। শাওয়ার নেওয়া দরকার, সারাদিন খুব ধকল গেছে, অফিসের কাজের চাপ একটু বেশি। উষা পানির বোতল আর কফি নিয়ে এসেছে। দরজা হালকা ভিড়ানো ছিল, ধাক্কা দিতেই পুরোটা খুলে গেল। মাথা ঢুকিয়ে একবার দেখে নিল রুমে কেউ নেই। হাতছাড়া হয়ে বাঁচল যেন উষা। গতকাল রাতের কথা মনে হলে এখনও লজ্জায় মরি মরি অবস্থা উষার। বেডসাইড টেবিলের উপরে কফিটা আর পানির বোতলটা রেখে রুম থেকে বের হতে যাবে, ঠিক সেই সময় ওয়াশরুমের দরজা খোলার শব্দে পেছন ফিরে তাকায় উষা। কোমরে টাওয়াল জড়িয়ে আর একটা টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হচ্ছে সাগর। সাগরকে বের হতে দেখেই উষা তড়িঘড়ি করে বের হতে চায় রুম থেকে। দাঁড়া, কথা আছে আমার তোর সাথে। সাগরের গম্ভীর স্বরে তোলা প্রতিধ্বনিতে থেমে যায় উষার পা। ঘাড় ঘুরিয়ে আবারও তাকায় পেছনে। পা দুটিকে দরজার সামনে স্থির করে জানতে চায়, কোনো দরকার লাগবে কিছু আপনার? হুম। কথা বলতে বলতে সাগর হাতে কফির মগটা তুলে নেয়। বিছানায় আরাম করে বসে উষাকেও ডাক দেয় নিজের পাশে বসার জন্য। এখানে আয়, বস আমার পাশে। উষা কাচুমাচু ভঙ্গিতে এগিয়ে যায় সাগরের কাছে। তারপর আস্তে করে মিহিস্বরে বলে, আমি দাঁড়িয়েই ঠিক আছি, বলুন আপনি। সাগর রাগী দৃষ্টিতে তাকায় এবার। পরপর গম্ভীর স্বরে বলে, গাজীপুরে যাওয়ার দিন রাতের বেলা তোকে একটা শর্তের কথা বলেছিলাম, মনে আছে? শর্ত? শর্ত। একটা শর্তের বিনিময়ে আমি তোকে গাজীপুরে নিয়ে যেতে রাজি হয়েছি। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু আপনি তো কি শর্ত সেটা বলেননি। ভেবেছিলাম গিয়ে বলবো, কিন্তু পরে আর সময় পাইনি বলার। এখন বলছি। উষা একটু নড়ে চড়ে দাঁড়ায়। ঠিক আছে, বলুন। শোন, শর্তটা মূলত মামার বাসার একটা বিষয় নিয়ে, বাট সেখানে যেহেতু আমরা থাকিনি তাই আপাতত সেটা জানার দরকার নেই। কিন্তু এখন যেটা বলবো সেটা তোকে মানতে হবে। আর আমার কথার যদি একটু নড়চড় হয় তাহলে তার ফল ভালো হবে না। হুমকি দিচ্ছেন? মনে কর তাই। যদি না মানি? তাহলে নিজের ভাগ্য নিজে ধ্বংস করবি। সাগরের নির্লিপ্ত জবাবে চুপ হয়ে যায় উষা। সাগর কফিতে চুমুক দিয়ে আয়েশি ভঙ্গিতে বলে, আজকেই সবাই চলে আসবে। ফিদান দেশে আসার পর থেকে আমাদের বাসায় আসার জন্য উৎসুক হয়ে আছে, কিন্তু মা, চাচি, আম্মারা বাসায় নেই বলে এতদিন ওকে বাসায় আনিনি। তারপর একটু থেমে আবারও বলে, তাকে না আনার পেছনে অন্য একটা কারণও অবশ্য আছে। সে যাই হোক, তুই আর ফিদান যেহেতু পূর্ব পরিচিত, তাই আমি বলবো ফিদান বাসায় আসলে যতটা সম্ভব ওর থেকে দূরে দূরে থাকবি। আমি যেন ওর আশেপাশে তোকে না দেখি। রান্নাবান্নার ঝামেলাতেও যেন তোকে না দেখি। যদি আগ বাড়িয়ে কিছু করতে যাস তাহলে এর ফল মোটেও ভালো হবে না, বলে দিলাম। উষা খুব মনোযোগ দিয়ে শুনল পুরোটা। সাগরের জেলাসি অল্প বিস্তর হলেও আন্দাজ করতে পেরেছে সে। মেহমানের সাথে খারাপ আচরণ কেন করব? আর ফিদান ভাইয়াও খুব ভালো ছেলে, যতটুকু জানি। সাগর দাঁতে দাঁত চাপল, রাগান্বিত স্বরে আওড়ালো, ভালো খারাপ তোকে যাচাই করতে বলিনি। আমি বলেছি ওর থেকে দূরে থাকবি, মানে দূরে থাকবি। তোর ভালো মন্দ আমি বুঝবো। সাগর নিজের কথা শেষ করেই উষাকে কিছু বলার আর সুযোগ না দিয়ে নিজের জামা কাপড় হাতে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। উষা সাগরের যাওয়ার পথে তাকিয়ে বলল, কাল তো আমার কলেজে এবং কোচিংয়ে এক্সাম আছে, চাইলেও তো মনে হয় আমি থাকতে পারবো না। না থাকতে পারলে আরও ভালো। সকাল তৈরি থাকিস, আমি দিয়ে আসবো। সাগরের নির্লিপ্ত জবাব। তবে উষার রাগ লাগলো না সাগরের এই অধিকার বোধ দেখে। সাগর ভাইও যে তাকে নিয়ে একটু ভাবে, এতে উষা খুশি। তুহিনুজ্জামানের বাড়িতে এতদিন শোরগোল ছিল বিয়ে নিয়ে। বিয়ে শেষ, এখন সকলে যে যার মতো নিজস্ব গন্তব্যে পাড়ি জমাবেন। ভুইয়া বাড়ির সকলেও আজকে চলে যাবে। যদিও মারিয়া জামানের আরও 2 দিন থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু সাগরের কথা শুনে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টেছেন। যদিও নিজের সংসার ছেড়ে কতদিন যাবৎ দূরে আছেন, এখানে আর তার মন টিকছে না। সিজান ভুইয়া তার পরিবার সমেত গাড়িতে উঠে যার যার অবস্থানে বসে পড়েছে।
নাবিলা ভুঁইয়াও তাদের গাড়িতে নিজের স্বামী সন্তান পুত্রবধূ নিয়ে বসেছেন। আরিশা বাহিরে, এখনও শাওন আর রুহির কাছ থেকে বিদায় নেওয়া হয়নি। রাফিদ আর সাদাফও নিজেদের জায়গায় যায়নি এখনও। প্ল্যান অনুযায়ী ড্রাইভ করবে রাদিফ আর সামনে বসবে নাহিদ ভুঁইয়া। পেছনের সিটে সিজান ভুঁইয়া, লিপি বেগম আর আরাফ। তাদের পেছনে নাবিল ভুঁইয়া, মারিয়া জামান আর সাদাফ, এবং সর্বশেষে বসবে শামিন আর তার হাজব্যান্ড। ব্যাগপত্র ডিগিতে তুলতে তুলতে একবার সামনে তাকায় সাদাফ। তখনও আরিশা হেসে হেসে কথা বলছে শাওনের সাথে। ভেতরে ভেতরে সাদাফ রেগে আগুন হলেও বাহির থেকে শান্ত দেখায়। আরিশাকে দেরি করতে দেখে সিজান ভুঁইয়া বললেন, দেরি হয়ে যাচ্ছে মামা, গাড়িতে গিয়ে বসো। মামার তাড়া দেওয়ায় আরিশা শাওন আর রুহির থেকে বিদায় নেয়। গাড়ির দিকে এগিয়ে আসতেই শাওন পিছু ডেকে বলে, ঢাকায় গিয়ে দেখা হবে রিশা। আরিশাও পিছন ফিরে সম্মতিস্বরূপ মাথা নাড়ায়। সাদাফ আর রাদীপ বাহিরে থাকায় শুনল শাওনের কথা। শাওন ছেলেটাকে এক প্রকার অসহ্য লাগে সাদাফের। সাদাফের দূরসম্পর্কের খালাতো ভাই শাওন। একে অপরের সাথে খুব একটা কম সময় সাক্ষাৎ হয়েছে। শাওন বন্ধুসুলভ আচরণ করলেও সাদাফ কখনো নিজের থেকে সমর্থন জানায়নি। এবারের কাণ্ডে তো সাদাফ আরও বেশি বিরক্ত তার উপরে। আরিশাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে সাদাফ চোখ মুখ শক্ত করেই নিজের হাতের কাজ শেষ করে। আরিশা এসে সাদাফের কাঁধে হাত রেখে বলে, আমাদের গাড়িতেই তো যাবি, এই গাড়িতে তো জায়গা হবে না, পেছনে বসবি না আমার সাথে? সাদাফ প্রতিউত্তর করল না। রাফিদ জানে সাদাফ কথা বলবে না, তাই ভাইয়ের জন্য ব্যাপারটা ক্রিটিক্যাল না করে বলল, হ্যাঁ রে সাদাফ, আমার চার্জারটা মনে হয় রেখে এসেছি, একটু গিয়ে চেক কর না। ভাইয়ের কথা শুনেই সাদাফ বুঝল তাকে আরিশার হাত থেকে বাঁচাতেই এমন কথা বলেছে রাদিফ। নিজেও আর দেরি না করে আবারও ঘরের দিকে গেল। আরিশা হতাশ কণ্ঠে বলল, তুই তাহলে আয়, আমি চাই। আরিশা গাড়িতে উঠে নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। গাড়ি চলতে শুরু করেছে বুঝতে পেরেই হকচকিয়ে ওঠে। মায়ের দিকে তাকিয়ে বলে, এ কি, গাড়ি ছেড়ে দিচ্ছ কেন? সাদাফ আসবে না? ও তো আমাদের গাড়ি দিয়েই যাওয়ার কথা। তুবা সামন থেকে বলল, কে বলেছে সাদাব আমাদের সাথে যাবে? সাদাবরা তো গাড়ি ছেড়ে দিয়েছে, ওই তো সামনে তাদের গাড়ি দেখা যাচ্ছে। ওই গাড়ির ড্রাইভার আমাদের গাড়িতে, আর রাফিদ ড্রাইভ করছে। সাদাবও ওই গাড়িতে গেছে। আরিশা অবাক হলো। মনের আকাশে কালো মেঘ জড়ো হলো। সাদাফ এমনটা করবে কখনোই ভাবেনি। গত 2-3 দিন যাবৎ অস্বাভাবিক আচরণ করছে, ইগনোর করছে। আরিশার মনেও এবার অভিমান জড়ো হলো। মনটা ভীষণ পুড়ছে। হাজার ঝগড়া হলেও এমনটা কখনো হয়নি। ছোট থেকে একসাথে বড় হয়েছে। মনে মনে সিদ্ধান্ত নিল, আমিও দেখব কয়দিন এভাবে ইগনোর করে আমাকে, কতদিন কথা না বলে থাকে। সিজান ভুঁইয়াদের ঢাকা শহরে দুর্বিষহ জ্যাম পেরিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত 11টা পেরিয়েছে। সকলের আগমনে ভুঁইয়া বাড়িটা যেন প্রাণ ফিরে পেল। 2 কর্ত্রীর অনুপস্থিতিতে বাড়িটা কেমন মরা বাড়ি হয়ে গিয়েছিল। সকলে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার ঘরে ঘুমোতে চলে গেছে। যেহেতু বড় আম্মু চাচি আম্মারা জার্নি করে এসেছেন, তাই কিচেন আর ডাইনিং টেবিল গুছানোর দায়িত্ব উষাই নিল। হাতের কাজ শেষ করে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখা মিলল সাগর ভাইয়ের সাথে। উষাকে নিজের রুমের দিকে এগিয়ে যেতে দেখেই সাগর এগিয়ে এলো। থমথমে কণ্ঠে বলল, কোথায় ঘুমাবি আজকে? উষা অবাক হলো এমন প্রশ্ন করায়। কোথায় ঘুমাবে মানে কি? কোথায় ঘুমাবো আবার? আমার রুমেই ঘুমাবো। একা থাকতে পারবি? না থাকতে পারলেই কি, অভ্যাস তো করতে হবে নাকি? অভ্যাস করতে হবে কেন, আমি আছি কি জন্যে? উষা বুঝতে পারেনি সাগরের বলা বাক্য। পরপর আবারও প্রশ্ন করে, কি বললেন বুঝতে পারিনি। এত কিছু বুঝতে হবে না তোকে, আমার রুমে চল, নিজের ঘরেই ঘুমাবি। কথাটা বলেই উষার ডান হাতটা শর্তপর্ণে চেপে ধরে নিজের হাত দ্বারা। পা বাড়ায় সাগরের নিজের ঘরের দিকে। উষা একটু না অনেকটাই অবাক। এভাবে হাত ধরে সাগর ভাই তাকে রুমে নিয়ে যাচ্ছে, আবার বলল নিজের ঘর। অবাক না হয়ে উপায় আছে উষার? অবশেষে উষারও কি একটা ভালোবাসাপূর্ণ সংসার হতে চলেছে। উষা অতি বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সাগরের সুশ্রী মুখশ্রীতে। মনে মনে কিছুটা খুশি লাগছে উষার। যাক, অবশেষে সাগর ভাই আমাদের সম্পর্কটাকে একটু গোছানোর চেষ্টা করছে। উষাও আর দ্বিমত করল না। সম্পর্কটা যদি স্বাভাবিক হয় তাহলে তো ভালো। শেষ পর্যন্ত কি আছে ভাগ্যে দেখা যাক। বিছানার এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে আছে উষা।
একবার এপাশ তো আর একবার ওপাশ করছে বারবার। চোখে ঘুম নেই। মাঝে মাঝে পাশে শুয়ে থাকা হৃদয়হীন পাষাণ পুরুষটির দিকে তাকাচ্ছে আর চোখে, অত্যন্ত সতর্ক দৃষ্টিতে। সাগর সোজা হয়ে শুয়ে আছে, এক হাত কপালের উপরে রাখা। ঘুমিয়ে পড়েছে কি না বুঝতে পারছে না উষা। আগে পরে যতবারই একসাথে থাকা হয়েছে ততবারেই কোনো না কোনো অঘটন ঘটেছে, তারপরেই একসাথে থাকা হয়েছে। কিন্তু আজকে দুজনের সমর্থনে একসাথে, এক বিছানায় দুজন। উষার চোখে ঘুম নেই। উষা আবারও অন্য পাশ হয়ে শুতেই সাগর এগিয়ে যায় উষার দিকে। সাগরের নিজের চোখেও ঘুম নেই। মনের মাঝে এক ঝড় চলছে তার। পেছন থেকে উষার কোমরে হাত রেখে নিজের সাথে মিলিয়ে নেয় সাগর। ঘাড়ে নিজের মুখ গুজে সময় নিয়ে নিজের অধর চেপে ধরে উষ্ণ স্পর্শ করে সাগর। আকস্মিক পুরুষালী স্পর্শে আতঙ্কিত হয়ে পড়ে উষা। নিজেকে ছুটাতে চাইলেও এই শক্ত বাঁধন থেকে ছাড়া পাওয়া এত সহজ নয় উষার জন্য। সেভাবে থেকেই হাঙ্কি টোনে সাগর বলে, কি হলো সুইট বি, ঘুমাচ্ছ না কেন? উষার মুখে কথা নেই। সাগরের শরীরের উষ্ণতা উষার শরীরেও ছড়িয়ে পড়ছে। কথা বলার দরুন ঠোঁটজোড়া বারবার উষার ঘাড় স্পর্শ করছে। আর নড়চড় করে না সোনা, ঘুমিয়ে পড়ো। সাগরের আহ্লাদি বাক্যে উষার মন আবেগে আপ্লুত হলেও কোথাও একটা অসহ্য যন্ত্রণা অনুভব করছে উষা। সাগরের শক্ত বাঁধন থেকেই সাগরের দিকে ফিরে উষা। উষাকে নড়তে দেখে চোখ মেলে তাকায় সাগর। উষা সাগরের গালে নিজের বাঁ হাত রাখে। নিজেদের দূরত্ব কিছুটা ঘুচিয়ে আরেকটু এগিয়ে যায় সাগরের দিকে। কান্না মিশ্রিত স্বরে বলে, কেন এমন করছেন আপনি? এইভাবে আমাকে আপনার মায়ে ফেলেছেন কেন? আমাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন? এত আদর ভালোবাসা দেখিয়ে কী লাভ? সেই তো দুদিন পরে ডিভোর্সই দিবেন আমাকে। সাগর শুনে উষার কথা। নিজের গালে রাখা উষার হাতটা নিজের হাতের আদলে নিয়ে নেয়। তারপর উষার কপালে নিজের অধর স্পর্শ করে সাগর। উষাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে কিছুটা শক্ত কণ্ঠেই বলে, অনেক বলে ফেলেছিস, এবার ঘুমা, কাল অনেক কাজ আছে। উষা শুনল না সাগরের কথা, সেভাবেই পড়ে রইল। ঘুম আর দুই চোখে এলো না। সাগর ঘুমালো কি না সেটাও বুঝতে পারেনি। রাতের শেষ ভাগে দুজনেই ঘুমিয়ে পড়েছে। ভুইয়া বাড়িতে আজকে বিশাল আয়োজন। সাগরের ভিনদেশি বন্ধু আসবে আজকে। আয়োজনের কোনো কমতি নেই। সকলেই হাতে হাতে কাজ করছে। বাড়ির পুরুষেরাও সবাই মহাব্যস্ত। এমনিতেই জার্নি করে এসেছে, একদিন একটু বিশ্রাম দরকার। আবার বাড়িতে বড় ছেলের বন্ধু আসবে। ফিদান, গালিব, নেহাল, নাফিজ চারজনেই 11:30টার দিকে এসেছে ভুইয়া বাড়িতে। ফিদান একে একে সকলের সাথেই পরিচিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। নাহিদ ভুইয়ার সাথে রাশিয়াতে উষার আর ফিদানের পূর্ব পরিচিতির কথাও বলেছে ফিদান। যদিও উষা বাসায় নেই, কলেজে আছে। কথা মতো সাগর নিজেই ড্রপ করে নিয়েছে উষাকে। ফিদান অবশ্য এসব নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। একে তো উষা পূর্ব পরিচিত, তার উপরে দুই বন্ধুর পরামর্শে সাগরকে রাগাতে ফিদান ওরকম অ্যাক্টিং করত। অবশ্য তাদের টোটকা যে কাজে দিত তা সবাই হাড়ে হাড়েই বুঝত। নাহিদ ভুইয়া সাগরকে পাঠালেন মেয়েকে নিয়ে আসার জন্য। যদিও সাগর বারবার বলেছে উষার এক্সাম আছে আজকে, সময় হলে এমনিতেই চলে আসবে, কিন্তু নাহিদ ভুইয়া সেসব শোনেনি। ছেলেকে ধরে বেঁধেই পাঠালেন মেয়েকে আনতে। অন্যদিকে সবাই ড্রয়িং রুমে আড্ডা দিতে ব্যস্ত। এক পর্যায়ে মারিয়া জামান বললেন, দাদা, ওষা তো কলেজে, ওকে বাসা আসতে বললেন না? ও তো বললো আজকে নাকি একেবারে কোচিংয়ে চলে যাবে। সিজান ভুইয়া অতি আনন্দের সাথে বললেন, আরে মেয়েকে আনতে বিশেষ একজনকে পাঠিয়েছি, নতুন অতিথি আসবে, অপেক্ষা করো সবাই। বিশেষ একজন? হ্যাঁ, বিশেষ একজন। সবাই আর তেমন ঘাটল না। এমনিতেই সাগর এখন বাহিরে আছে। সবাই ভেবেছে হয়তো সাগরকেই বিশেষ একজন বলেছে। উষা, প্রিয়তা, তানহা তিনজন কলেজ শেষ করে আজকে আবারও বাসায় ফেরেনি। কোচিংয়েও যেহেতু এক্সাম আছে তাই কলেজ শেষ করে কোচিং সেন্টারে এসেছে। ক্লাসরুমে না গিয়ে আগে ফুচকার দোকানে যাবে বলে ঠিক করলো তিন বান্ধবী। সাগরও সবেমাত্র কোচিং সেন্টারের সামনে এসেছে। উষা আর তার বান্ধবীদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে সেও আর গাড়ি থেকে বের হয়নি। গাড়ির ভেতরে বসেই দেখছিল সব কিছু। উষারাও মাত্রই রাস্তা পার হবে, ঠিক সেই সময়ই একটা কালো রঙের বাইক ঝড়ের গতিতে এসে থামে উষাদের সামনে। হেলমেট পরিহিত আগন্তুককে চিনতে পারল না তিনজনের মধ্যে একজনও। তিনজনেই ভীষণ অবাক, এভাবে অভদ্রের মতো কে সামনে আসে? সাগরের ভ্রু কুঁচকে আসে।
জহুরি নেত্রে পরখ করে উষার সামনে বাইকে বসে থাকা আগন্তুককে। ফর্মাল গেট আপে লোকটাকে দেখতে যথেষ্ট স্মার্ট লাগছে। ছেলেটি আর দেরি করল না। হেলমেট খুলতেই উন্মুক্ত হলো উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষালী মুখ।